স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে। সাথে আছে আমি শামীম জাহিদ। হজ যাত্রী পরিবহন শুরু হতে বেশি দিন সময় নেই, কিন্তু এখনও প্রয়োজনীয় উড়োজাহাজ ভাড়া করতে পারেনি বিমান বাংলাদেশ। আর আমরা আজকে এই নিয়েই কথা বলবো, হজ যাত্রী পরিবহন এবং বিমানের প্রস্তুতি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ, এভিয়েশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ATM নজরুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই বছরের হজযাত্রী পরিবহন শুরু হওয়ার কথা রয়েছে। সরকারের সাথে চুক্তি অনুসারে মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ প্রায় 44,000 যাত্রী বহন করবে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ এখন পর্যন্ত উড়োজাহাজ ভাড়া করতে পারেনি সংস্থাটি। এক্ষেত্রে বিলম্বের কথা অকপটে স্বীকার করলেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক। দরপত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় উড়োজাহাজ ভাড়া নিতে এই দেরি হচ্ছে। হজযাত্রী পরিবহনে উড়োজাহাজের বয়স এবং ফিটনেস নিয়ে সৌদি সিভিল এভিয়েশনের কিছু মানদণ্ড আছে। পরপর 3বার দরপত্র দিল এই মানদণ্ডের সাথে মেলে এমন প্রস্তাব আসেনি। তবে আমি অবশ্যই স্বীকার করি দরপত্র ছাড়তেও আমরা অনেক দেরি করে ফেলেছি। গত বছর সময় মতো উড়োজাহাজ ভাড়া করতে না পেরে নিয়মিত ফ্লাইটের উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহন করতে বাধ্য হয় বিমান। আর এতে ভেঙে পড়ে বিমানের ফ্লাইট শিডিউল। আর প্রতিষ্ঠানটিকে গুনতে হয় কোটি কোটি টাকার লোকসান। তবে আগামী বছর আগে থেকে উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া শুরু করবে বিমান, জানালেন কেভিন স্টিল। হজের মতো গুরুত্বপূর্ণ সময়ে বেশি আসনের বোয়িং 747 উড়োজাহাজগুলো আগেভাগে অন্য এয়ারলাইন্সগুলো ভাড়া করে নেয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী বছর থেকে আমরা উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া শুরু করব নভেম্বর থেকেই, যাতে জানুয়ারি নাগাদ আমরা ঠিক করতে পারি কত আসনের কোন উড়োজাহাজটি ব্যবহার করা হবে। এবছর হজ এবং সাধারণ যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিমানের প্রধান। তবে এ থেকে মুনাফা করার আশা এই মুহূর্তে করতে পারছে না কেভিন স্টিল। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে হজ যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ বিমান এখনও প্রস্তুত নয়, এই অর্থে যে তারা এখনও কোনো উড়োজাহাজ ভাড়া করতে পারেনি সিস্টেমের জন্য। তো এই বিষয়ে এই চিত্রটি নতুন নয়। বাংলাদেশ বিমান আমরা প্রতি বছর দেখি এই ধরনের সমস্যা হয়। আসলে সমস্যা তাহলে কোথায়, কেন বিমানে এই সমস্যা হচ্ছে? আসলে বিষয়টা অনেক গভীর থেকে চিন্তা করা উচিত। কারণ আমরা দেখছি যে হজ কিন্তু একটা খুবই সেন্টিমেন্টাল একটা বিষয়, ধর্মীয় একটা বিষয়। এটা আমাদের দেশের জন্য শুধু না, মাত্র সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা বিরাট একটা ব্যাপার হজে যাওয়া। এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখে আসতেছি এই ধরনের সমস্যাগুলো আসছে। এর আগে আমরা দেখলাম যে একবার 2002 সালে এরকম বেসরকারি প্রতিষ্ঠানকে হজ যাত্রী পরিবহন করতে দিতে গিয়ে কিন্তু গভর্নমেন্ট একটা বিপদে পড়েছিল। আপনার হয়তো মনে আছে, তখনকার তাদের এমডিকে মিনিস্ট্রিতে আটকিয়ে রাখা হয়েছিল। তো এরপর থেকে থার্ড ক্যারিয়ার আসছে, থার্ড ক্যারিয়ারকে দেওয়া হচ্ছে। হঠাৎ করে গত 2 বছর থার্ড ক্যারিয়ার বন্ধ হয়ে গেছে। এখন বিমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেশ অনেক আগে কিন্তু সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছিল। এর পরিস্থিতিতে বিমান এখনো পায় নাই। এটা কিন্তু অনেকেই কিন্তু এইটা ডাউট করেছিল যে বিমান টাইমলি এয়ারক্রাফট জোগাড় করতে পারবে কি পারবে না। এই ব্যাপারে কিন্তু অনেক আগে থেকে একটা সন্দেহ ছিল। হয়তো করতে পারবে, আমি যতটুকু জানি হয়তো তারা একটি এয়ারক্রাফট পেতে পারে, এবং সেটারও কিন্তু এজ লিমিট পার হয়ে যাচ্ছে। তো সিভিল এভিয়েশন তাদেরকে নাকি 1 বছরের জন্য এরকম একটা কনসেশন দিতে রাজিও হচ্ছে, বা এরকম একটা কথা আমরা শুনতে পাইছি। এই পরিস্থিতিতে বিমান কি করবে আমরা ঠিক জানি না। তবে একটা বিষয় যে আমরা যা প্রথমে বলেছিলাম বা শুনেছিলাম যে 1,20,000-এর বেশি হজ যাত্রী যাবেন, কিন্তু টিল সো ফার আমার কাছে যতটুকু খবর আছে এটা অ্যারাউন্ড 88,000 মতন যাত্রী হবে। সেই ক্ষেত্রে বিমান পরিবহন করতে হবে 44,000 হজ যাত্রী। এখন বিমানই জানে বিমান কিভাবে এটা প্ল্যানিংটা করবে। যেটা হয় যে বিমান ব্যবস্থাপনা আমরা প্রায় বলে থাকি যে বিমানে যোগ্য ব্যবস্থাপকরা থাকেন, কাজ করেন না। সরকারি প্রতিষ্ঠান হলে যেটা হয় যে এখানে এক ধরনের আমলাতান্ত্রিকতার দীর্ঘসূত্রতা দেখা যায়। এক্ষেত্রে কি অবস্থা? কারণ আমরা জেনেছি যে কিছুদিন আগে সম্প্রতি জয়েন করেছেন একজন বিদেশি নাগরিক, একজন এমডি হিসাবে বিমানে জয়েন করেছেন। তো আমরা কি আশা করতে পারি না সেখানে যে প্রফেশনালিজম মানে পেশাদারিত্ব সেখানে গড়ে উঠবে? বা অবশ্যই অ্যাকচুয়ালি বিমানের এই ব্যাপারটা আমি কোনো মন্তব্য করতে চাই না।
তবে এটা আশাবাদী যে একটা বাইরের কাউকে এনেছেন, নিশ্চয়ই উনি ভালো করবেন, বাট তাদের দক্ষতা অদক্ষতার ব্যাপারে আমি বা কিভাবে গভর্নমেন্ট ইন্টারভেন করে কি করে না আমি এটার মন্তব্য করব না। তবে আমরা দেখছি যে যেহেতু বিমান একটা জাতীয় প্রতিষ্ঠান এবং প্রায় বহু বছর ধরে এই বিমানের কাছে আমরা অনেক কিছু আশা করতে না পারতাম, জাতীয় সেটা প্রতিষ্ঠান হয় ঠিক নাই। আছে, কিন্তু প্রতি বছর ক্রমাগতভাবে লোকসান করে যাচ্ছে, এই অর্থ কে দেবে? এই অর্থ তো সাধারণ অবশ্যই মানুষের। দেশের মানুষের এই প্রশ্নটার জবাব দিয়ে তাদের করতে হবে, বাট এই নিয়ে আমি আপাতত মন্তব্য না, করব আমি না। এভিয়েশন বিষয়কে আপনাকে স্ট্রেট করতে চাই। আপনার কি মনে হয় এই প্রতিষ্ঠান সরকারিভাবে রাখা উচিত? না, তারা যেহেতু এটাকে অলরেডি পাবলিক লিমিটেড করে দিয়েছে, দে শুড গিভ ইট টু দ্য দে শুড জয়েন টু দ্য শেয়ার মার্কেট, এবং এটা অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট শুড বি ডিফারেন্ট। গভর্নমেন্ট যদি ব্যবসা করতে চায়, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সে যদি ব্যবসা হয়, সেই ব্যবসা তো খুব লাভজনক হওয়ার কথা না, বা হতেও পারে না। সো এটাকে একেবারেই বাইরে করে দেওয়া উচিত, একটা বিজনেস ইউনিট হিসেবে চিন্তা করা উচিত। কারণ বিজনেসের প্রথম ডেফিনেশনের অবজেক্টিভের ফার্স্ট কথা হচ্ছে প্রফিটেবল। প্রফিটেবল না হলে সে ব্যবসা কখনো চলতে পারে না। সেটাই। আর হজের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না গভর্নমেন্ট কিভাবে এটা নেবেন। হজ আমাদের দেশে কিন্তু অনেকদিন ধরেই এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস। আজকে করলাম কালকে করব না, এটা কিন্তু না, হজ এটা সেটা করতেই নয়। হবে আমাদের। হজে প্যাসেঞ্জার আমাদের হাজিদের পাঠাতেই হবে। তো গভর্নমেন্ট কেন বারবার 3 মাস আগে 4 মাস আগে একটা পলিসি বানিয়ে বিমানকে বলেন? আমি তো মনে করি বাংলাদেশে সরকার কিন্তু একটা পলিসি করতে পারে, বিমানের কাছে যেসব ইকুইপমেন্ট আছে অর্থাৎ এয়ারক্রাফট আছে, সেই এয়ারক্রাফট দিয়ে যেহেতু বিমান পারছে না, সেহেতু আমার মনে হয় একটা পার্মানেন্ট সলিউশনে যাওয়া উচিত গভর্নমেন্টকে। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ইচ্ছা করলে 2টা বা 3টা 747 এয়ারক্রাফট যদি কিনে যে কোনো একটা প্রতিষ্ঠানকে দেয়, এমনকি বিমানকে দিতে পারে অথবা অন্য একটা প্রতিষ্ঠানকে দিক, তারা হজের সময় শুধু 3টি এয়ারক্রাফট ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে বিমানের শিডিউলও নষ্ট হবে না, রাইট। এবং এটা খুব বেশি টাকা লাগবে না। আর যদি সিভিল এভিয়েশন যেহেতু 1 বছর কনসেশন দিতে যাচ্ছে, তাহলে সিভিল এভিয়েশন আমি মনে করি 20 বছর না, 25 বছর পর্যন্ত পরিকল্পনা থাকা উচিত। হ্যাঁ, 25 বছর পর্যন্ত এয়ারক্রাফট কেনার অনুমতি দিক, এবং গভর্নমেন্ট 2টা বা 3টি এয়ারক্রাফট কিনে নিক, কিনে এটা রেখে দিক, এটা শুধুমাত্র হজের জন্য ব্যবহার করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনটা হতো না, আমি প্রতি বছর বিমানকে হিমশিম খেতে হতো না। আজকে দেখেন, জি বলেন। আমি বলছি শেষ সময় যখন এই বিমান প্রকিউর করতে হয়, সংগ্রহ করতে হয়, উড়োজাহাজ সংগ্রহ করতে হয়, তখন স্বাভাবিকভাবে এর কস্ট বেড়ে যাবে অনেক কস্ট বেড়েছে। আর এবং একটা তার কথা কি, প্রফিটেবিলিটি কমে যাবে। একটা কথা কি, আপনি ওয়েট লিস্ট নিয়ে প্রফিট করা ইজ ভেরি 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 ডিফিকাল্ট, ইট ইজ ইম্পসিবল। প্রফিট করা অসম্ভব। $10,000-12,000 যদি পার আওয়ার দিতে হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে বিমান যদি ইন কেস একটা এয়ারক্রাফট লিজ নিতে পারে, তারা করতে হবে কি, দে উইল হ্যাভ টু ডাইভার্ট দেয়ার অল ইকুইপমেন্ট ফর দ্য হজ ফ্লাইটস। আদারওয়াইজ বিমানের এখন যে ফ্লিট আছে, সেখানে তারা 2টা 777 আছে, 3টা যদি DC-10 বা 2টা ইউজ করতে পারবে, আর 2টা এয়ারবাস 310 আছে। এইটা দিয়ে যদি তার 44,000 নিতে হয়, পার ডে প্রায় 1,500 লোককে তাকে নিয়ে যেতে হবে 30 দিনের ভিতরে। পার ডে 1,500 নিতে যদি হয়, আর যদি তার নিজস্ব ইকুইপমেন্ট ব্যবহার করে, ইন দ্যাট কেস তাকে অলমোস্ট তার পুরো ফ্লিটকেই নিয়ে আসতে হবে এই সময় হজ ফ্লাইট, তাতে তার নর্মাল যে শিডিউলগুলো ভেঙে পড়বে। তো এই জিনিসটা প্রতি বছরই হবে। আর এই প্রতি বছর এটাকে রিকভার করার জন্য আমার মনে হয় গভর্নমেন্ট শুড টেক আপ এ প্রজেক্ট, এবং ইফ গভর্নমেন্ট ক্যান বাই 2 এয়ারক্রাফট, তার 500 বা 550 সিটের 2টি এয়ারক্রাফট যদি কেনে, তাহলে ওই 2টি এয়ারক্রাফট ডেডিকেটেড ফর হজ ফ্লাইট, এবং যে শিডিউল ফ্লাইটগুলো আছে বিমানের, সেটাতে বাকিগুলো যদি নিয়ে যায়, এবং আমাদের বাংলাদেশি যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে তারা আগামীতে যদি হজ ফ্লাইট করতে চায়, তাহলে কিন্তু আর কখনোই সমস্যার সমাধান হয় না। তখন থার্ড ক্যারিয়ারের প্রশ্নটা আসে না, দেশের টাকা দেশে থাকে এবং গভর্নমেন্টের বেনিফিট হবে। এবং আমি মনে করি প্রতি বছর উড়োজাহাজ খোঁজার জন্য চুক্তি করতে হবে না। এতে কি কারো ক্ষতি হবে? না, কারো ক্ষতি হবে না। গভর্নমেন্ট এই প্রজেক্টে যদি করে, এই টাকাটা কিন্তু 5 থেকে 10 বছরের ভিতরে এই টাকাটা উঠিয়ে নিয়ে আসতে পারবে। আচ্ছা, তো এইটা গভর্নমেন্টের করা উচিত, কারণ 747 পুরনো এয়ারক্রাফট যদি 25 বছর 22 বছর এয়ারক্রাফট কেনা হয়, খুব বেশি একটা দাম হবে না কিন্তু। সো এই ক্ষেত্রে আমার মনে হয় দে শুড গো ফর দ্য গভর্নমেন্ট শুড টেক, কত 3 থেকে 400-500 কোটি টাকা খরচ হবে। তো এই খরচ করে যদি গভর্নমেন্ট একটা সেট আপ করে নেয়, তারা বিমানকে বলতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে বলতে পারে, আমাদের মতন প্রতিষ্ঠান, আমরা যারা এত বছর ধরে প্রাইভেট এয়ারলাইন্সগুলোকে আমরা লিড করে আসছি, দিতে পারে, আমরা অপারেট করায় দেব। কিন্তু গভর্নমেন্টকে
এইটাকে সিদ্ধান্ত নিতে হবে। বিমান উপরে ছেড়ে দেওয়াটা বারবার ঠিক হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ জনাব ইসলাম। আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আপনার আবার কথা বলবো। সময় হলে একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি হজ যাত্রী পরিবহন এবং বিমানের প্রস্তুতি নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম নজরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতির আগে যাবার কথা বলছিলাম, তার আগে আমরা দেখে নিই বেশ কিছু দর্শক আমাদের কিছু প্রশ্ন পাঠিয়েছেন। একজন দর্শক শান্ত, উনি বলতে চাচ্ছেন যে কেন প্রতি বছর হজের সময় এই ধরনের মিসম্যানেজমেন্ট হয়ে থাকে। তো আমি জনাব শান্তের প্রশ্ন যদি আপনি বলতে, যে প্রশ্নই আমরা আলোচনা করছি, কেন হয় প্রতি বছর? এটা আমাদেরও প্রশ্ন, কেন এটা হয়। আসলে যেটা একটু আগে বলেছিলাম যে হজ পলিসি আমাদের একটা আছে, এভিয়েশন মিনিস্ট্রির দায়িত্ব হচ্ছে, মানে সিভিল এভিয়েশন মিনিস্ট্রির দায়িত্ব হচ্ছে এই হজ যাত্রীদের পরিবহনের ব্যবস্থা করার জন্য। আর এই দায়িত্বটা বারবার এইবার দিয়ে দিচ্ছে বিমানের কাছে, গত 2 বছর ধরে দিয়ে দিচ্ছে বিমানের কাছে, নোয়িংলি যে বিমানের নিজস্ব কিন্তু বহর নাই। তো তাদের তো উচিত ছিল এটা চিন্তা করা যে বিমানের বহর নেই, আমরা নেব। যেমন আমরা যে প্রথমে যে একটা প্রতিবেদন দেখলাম, বিমানের প্রেসিডেন্ট এমডি সাহেব বললেন যে আগামী বছর নভেম্বর থেকে তার এয়ারক্রাফট খোঁজার চেষ্টা করবেন। ইটস এ গুড এফোর্ট, নো ডাউট। কিন্তু এই জিনিসটা কিন্তু আগে কেন হয়নি? তো প্রতি বছর কেন এটা হয়? যার জন্য আমি একটু আগে আপনাকে প্রস্তাবটা দিয়েছি যে এটা যেহেতু একটা ন্যাশনাল ইস্যু, শুধু ন্যাশনাল ইস্যু না, ধর্মীয় ইস্যু এবং সারা বিশ্বের সাথে এটা একটা বিষয় রয়ে গেছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। গভর্নমেন্ট প্রয়োজনে লোন দিয়ে হলেও যেভাবেই হোক 2-3টে এয়ারক্রাফট কিনে এই সমস্যার সমাধান করতে পারে, আমি মনে করি। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, প্রতি বছর যেটা হয় যে হজের সময় প্রয়োজনীয় এয়ারক্রাফট বিমানের ফ্লিটে যোগ দিতে পারে না, যার ফলে সাধারণ যে যাত্রী থাকে বা পরিবহন রুট থাকে সেগুলোতে ফ্লাইট শিডিউল একটা বিপর্যয় দেখা দেয়। আপনার কি সে ধরনের বিপর্যয় দেখছেন সামনে? গত বছর তো তাই দেখলাম, এই বছর তাই হবে। বিমান যদি 44,000 প্যাসেঞ্জার হাজিকে নিয়ে যেতে হয় জেদ্দায়, তো সেই ক্ষেত্রে তার যদি আরো একটা মাত্র এয়ারক্রাফট যদি পায়, সেই ক্ষেত্রে তো তাদের প্রতিদিন যদি 1500 প্যাসেঞ্জারকে ক্যারি করতে হয়, তাহলে কি হবে? তার তো অন্য রুট থেকে এয়ারক্রাফট উদ্যোগ করে এখানে নিয়ে আসতেই হবে, অতএব বিপর্যয় হবেই, এটা তো স্বাভাবিক। বিমান পরিবহনের সাথে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে, যারা হজ এজেন্সি রয়েছেন তাদের একটা বড় দাবি থাকে থার্ড ক্যারিয়ারকে পারমিশন দেওয়া হোক। অর্থাৎ এখন যেটা হয়, সৌদি আরবের সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং এছাড়াও সৌদি আরবের নাস কাজ করতে পারে। এখানে আর কোনো তৃতীয় কোনো এয়ারলাইন্স কাজ করতে পারছে না গত কয়েক বছর ধরে, গত 2 বছর ধরে এটা কাজ করতে পারছে। এখানে অন্যদেরকে সুযোগ না দেওয়ার উদ্দেশ্য কি বিমানের না, এটা গভর্নমেন্ট পলিসি দিয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমি যদি হতাম, আর যদি আমার ক্যাপাবিলিটি থাকে, আমিও কিন্তু থার্ড ক্যারিয়ারকে দিতাম না। অবশ্যই আমার ক্যাপাবিলিটি নেই, সেইখানে কিন্তু এই ধরনের ইগো থাকা উচিত না। এটা থার্ড ক্যারিয়ারকে দেওয়া উচিত। যেমন আপনি মনে করেন 2 বছর 2011 কিংবা 10-11তে কিন্তু দেওয়া হয়েছিল, এবং মোটামুটি ভাবে এই প্রবলেমটা ছিল না, সংখ্যাগুলোও ছিল না। হাব বা হজ এজেন্সিগুলো যে সংখ্যায় ভোগে, বিকজ তারা প্যাসেঞ্জার কালেক্ট করে, প্যাসেঞ্জারটা হচ্ছে তার, অর্থাৎ এই প্যাসেঞ্জারগুলো যদি কোনো প্রবলেমে পড়ে তার লাইসেন্স কাটা যায়। হি ইজ রেসপন্সিবল, মিনিস্ট্রি ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। সো তারা কিন্তু চিৎকার এটা করবেই। তো এইখানে কিন্তু প্রশ্নটা হজ এজেন্সিগুলোর সবচেয়ে বেশি দায়বদ্ধতা। কিন্তু সরকারের যুক্তিগুলো কি দেখানো হয়, বিমানের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, কেন তারা চাচ্ছে না? এটা তো খুবই মানে অথবা তারা চাচ্ছে যে বিমানকে রিলায়েবিলিটির জন্য হতে পারে, বিমানের একটা প্রবৃদ্ধি বা একটা ভালো প্রফিট এখান থেকে তারা আশা করতে পারে। এই কারণে এইটাই আমাদের চোখের সামনে এটাই ভাসে যে হয় বিমান এটা থেকে একটু লাভ করবে, বেশ ভালো লাভ করবে, এবং গভর্নমেন্ট হয়তো চায় বিমান এটা টোটাল হজ পরিবহনকে নিজে কন্ট্রোল করবে। এই দুটো ইস্যু হতে পারে। এর সাথে বলি যে গত কয়েক বছর এই বছরে হাজির সংখ্যা কম, জি, এটার সাথে কি এই পরিবহন মিসম্যানেজমেন্টের কোনো সম্পর্ক আছে? না, হাজির সংখ্যা কম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের হাজি নির্ধারণ হয় একটা দেশের, ওই দেশের মুসলমান সংখ্যা কত, সেই প্রপোর্শনেটলি হাজি সৌদি আরব তাদেরকে অ্যাকসেপ্ট করে। আমাদের সেই হিসাবে 1,20,000 বা 26,000-এর মতন এই বছর ছিল নির্ধারিত কোটা।
কিন্তু আনফরচুনেটলি সৌদি সরকার কয়েকটা যেমন একটা হজ এজেন্সি 50 জনকে নিতে পারতো আগে, কিন্তু এখন কাফেলা মিনিমাম 150 জন হতে পারবে। আচ্ছা। এবং 5 বছরের ভিতরে যারা হজ করেছেন তারা যেতে পারবেন না। হ্যাঁ, এটা এই সৌদি দুইটা- সরকারের একটা জি, নতুন নিয়ম। এই দুইটা নতুন নিয়ম করার কারণে আমার মনে হয়, এবং আরেকটা ছিল যে এই বছর একটা সার্টেন টাইমের ভিতরে টাকাটা জমা দিতে হবে, ফুল টাকাটা জমা দিতে হবে। আচ্ছা। এই 3টা কারণের জন্য আমার মনে হয় হাজিদের সংখ্যাটা এবার অনেক কমে গেছে। এখানে 1,20,000 উপর হওয়া উচিত ছিল, সেখানে 88,000, আমি এই পর্যন্ত যেটুকু জানি 88,000-এর মতন হজ যাত্রী এবার হতে পারে। আচ্ছা, আমরা একটু পুরাতন প্রসঙ্গে ফিরে যাই। আপনি বলছিলেন যে থার্ড ক্যারিয়ার কথা বলছিলাম, যে যেহেতু বিমান প্রতি বছর তারা নিজেদের সক্ষমতায় এই সকল যাত্রীদের নিতে পারছে না, দেশীয় অন্যান্য এয়ারলাইন্সকে সে সুযোগ দিচ্ছে না বিমান কর্তৃপক্ষ। দিচ্ছে না এটা আমি ঠিক বলবো না, কারণ এর আগেও আপনার দেখে থাকবেন জিএমজি এবং ইউনাইটেড এয়ারওয়েজ পরিবহন করেছিল। আনফরচুনেটলি জিএমজি এয়ারলাইন্স তো বন্ধ হয়ে গেল, আর ইউনাইটেড এয়ারওয়েজের কিন্তু ঠিক হজ যাত্রী পরিবহন করার মতন এয়ারক্রাফট বর্তমানে নেই। তাদের একটা এয়ারক্রাফটই আছে 310, সেটা দিয়ে নিয়ে দিতে পারতো, কিন্তু এখন যে সৌদি আরবে যে রেগুলেশন করেছে যে এত সংখ্যা, একটা সার্টেন সংখ্যা এতদিনের ভিতরে নিয়ে যেতে হবে, তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে 400 সিটের নিচে হলে, 300, 350 বা 400 সিটের নিচে এয়ারক্রাফট হলে এটা খুবই সম্ভাবনা কম, নিতে পারা খুবই প্রবলেম হবে। তো এই জন্য বিগার এয়ারক্রাফটই দরকার, এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে আগে আসতে হবে আমি মনে করি এই প্রবলেমটা রিজলভ আচ্ছা, করার সেক্ষেত্রে প্রাইভেট এয়ারলাইন্স যেগুলোর জন্য খুব একটা সহজ হবে না, যদি সহজ হচ্ছে না এখন। হবে না এটা। বাট তাদের যদি আগে কমিট করা হয়, আই এম শিওর যে প্রাইভেট এয়ারলাইনার গুলো কিন্তু এয়ারক্রাফট জোগাড় করতে পারবে। এমন কিছু এই কথাটা আমি এই জন্য বলছি যে সরকারি প্রতিষ্ঠানে যে দক্ষতা প্রয়োজন আর অনেক প্রতিষ্ঠানের মধ্যে বিমান রসের নাই, সেই কারণে আমরা যদি প্রাইভেট সেক্টরের সাথে জি, একসাথে প্রাইভেট কাজ করা যায়। সেক্টরটা যদি করতে পারতো, এবং তাদেরকে আগে বলতে হবে তোমাদেরকে আমরা দেব এত, আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের এখন তো ইউনাইটেড আছে প্রাইভেট, আমাদের রিজেন্ট আছে, নতুন একটা নভোএয়ার আসছে, সো এরা কিন্তু ইচ্ছা করলে এবং যদি তাদের কমিটমেন্ট পায় ফার্ম, আমার মনে হয় দে ক্যান কাম ফরওয়ার্ড। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন যে বড় এয়ারক্রাফটের প্রয়োজন, না হলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ যাত্রী পরিবহন করা সম্ভব নয়। এই ক্ষেত্রে বাংলাদেশ বিমানের যে সক্ষমতা রয়েছে, স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আর কি সংগ্রহ করার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের চেয়ে বিমানের সুবিধাটা বেশি। এখন বিমান যেহেতু আমরা আমাদের প্রতিবেদন দেখেছিলাম যে মূল প্রতিবেদনে যে এখনো তারা শুরু করতে পারেনি, সেক্ষেত্রে কি তারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে যে তারা 500+ সিটার? না, তাদের যে এয়ারক্রাফট গুলো এখন আছে সেটাদের যেমন আপনার তাদের 777 আছে, তার 423 জন সিট, এটা মোটামুটি মোটামুটি না, এটা ঠিকই আছে। আচ্ছা আচ্ছা 423 জন, মানে অ্যাভারেজ 400 জন করে যদি নেয়, তাদের DC-10 300+ নিতে পারবে। এয়ারবাস একটু কম, 223 জনের মতন। সেই ক্ষেত্রে তারা যদি DC-10টাকে ইউজ করতে পারে এবং তাদের দুইটা 777 যদি ব্যবহার করে, তাহলে প্রতিদিন কিন্তু প্রায় 1500 নিতে পারবে, প্লাস তাদের শিডিউল ফ্লাইটও যদি দিতে চায়, সেই ক্ষেত্রেও যদি স্পেশাল পারমিশন নিয়ে সৌদি এয়ার ট্রাফিকের কাছ থেকে নিয়ে যদি যায় তারা নিতে এটা করা পারবে। সম্ভব হবে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে, আগেই বলেছি যে they will have to consolidate all their equipment for only this thing. এটা আর কি অনেকটা এরকম আর কি, যে আপনি আপনার সারা শরীরে কোনো রক্ত নেই, মুখের মধ্যে সব রক্ত নিয়ে আসলেন, ওই সময় দেখতে কিছু ভালোই লাগে, কিন্তু রক্তটা যখন আবার ডাউন হয়ে যায় তখন আপনি ফ্যাকাশে হয়ে যান। ধন্যবাদ জানাব ইসলাম, আমাদের সময় শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার জন্য। আপনার সাথে আমরা আবার ভবিষ্যতে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।